এভরিওয়ান, আমি সঙ্গীতা ভট্টাচার্য সৃষ্টি, আপনাদের গল্পকথক। আজকের গল্প স্পিরিট অফ বিউরিং লাভ, পর্ব 3। পর্বটি শুরু হয় পার্ক থেকে। ঝিউয়ান দ্রুত কোটটি তুলে নেয়। জিনিউয়ের মুখে কিছুটা বিস্ময় আর কিছুটা রাগ নিয়ে সে পেছন থেকে বলে ওঠে, ঝিউয়ান কোথায় যাচ্ছ? দাঁড়াও, শোনো আমার কথা। কিভাবে তুমি আমায় সন্দেহ করতে পারো? তুমিই তো বলেছিলে আমাদের মেয়ের জন্য এই শত্রুতা কখনো বহিঃপ্রকাশ করবে না, আর এখন তিয়ানলেইর কথায় তুমি আমার উপরেই সন্দেহ করছো? জিনিউয়ের কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু ঝিউয়ান আর একবারও ফিরে তাকায় না। জিনিউয়ের কথা শেষ হওয়ার আগেই ঝিউয়ান চলে যায়। তার পেছনে পেছনে জিনিউ যেতে চাইলেও ঝিউয়ান পার্কিং লটে পৌঁছাতেই গাড়ি ড্রাইভ করে চলে যায়। জিনিউয়ের ঝিউয়ান চলে যাওয়ায় কিছুটা মন খারাপ হয়। পাশেই দাঁড়িয়েছিল একটি ট্যাক্সি। জিনিউ দ্রুত ফোন বের করে নাম না জানা ছেলেটিকে ডায়াল করে, জুনিউ ভাই, তুই তো বাসায় বসে বোর হচ্ছিস, আমাকে এক্ষুনি একটু বাইরে যেতে হবে। ভাই, তুই বোহাই পার্কে এসে রশিকে একটু বাড়ি পৌঁছে নে প্লিজ। ফোনের ওপাশ থেকে জুনিউ কান্না মেশানো হাসি দিয়ে বলে, আমি বোর হচ্ছি না দিদি, ঘুমাচ্ছি। দিদি, আমি তোদের বাড়িতে এসেছি একটু বিশ্রাম নিতে, তুই একটু খাতির যত্ন করবি, আর তুই আমি এখানে আসার পর থেকেই কাজ দিচ্ছিস। প্লিজ দিদি, আর একটু ঘুমাই। জুনিয়ের কথা শেষ হতেই জিনিউ পাশে থাকা ট্যাক্সিটি ডাকে এবং রাগ ও অনুরোধ মেশানো কণ্ঠে জুনিউকে বলে, ট্যাক্সি এখানে এসো। পাজে ছেলে কোথাকার, তুই 14 দিন হলো এসেছিস, আর এই 14 দিনে এসে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। একবার শুধু রোয়াশিকে বাড়ি পৌঁছে নেয়া, এতটুকুই তো কাজ দিলাম তোকে। আয় না ভাই প্লিজ, এইটুকু কর, তারপর তুই শুধু ঘুমাবি, আর কোনো কাজ দেব না, প্রমিস প্রমিস। জিনিউ বলতে বলতে ট্যাক্সিটি তার পাশে চলে এসেছে। জিনিউ ফোন কেটে ট্যাক্সিতে উঠে পার্ক থেকে বেরিয়ে যায়। ফোনের ওপাশে জুনউয়ের মুখের অভিব্যক্তি কালো হয়ে আসে। দৃশ্য 8। পার্ক থেকে বেরিয়ে জিনিউ এসেছিল শিনশিং কোম্পানির ডিরেক্টরের সঙ্গে দেখা করতে। তারা দুজনে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখন তিয়ানলি অফিসে ফেরার পথে চোখ পড়ল জিনউয়ের উপর। জিনইউ ডিরেক্টরের সঙ্গে কী কথা বলছে তিয়ানলি দূর থেকে শুনতে তো পায় না, কিন্তু জিনিউকে দেখেই তার মনে সন্দেহ জন্মায়। জিনিউ বলছে, শুনুন জিজিয়াং বাবু, শিনশিং কোম্পানির পোশাকের কোয়ালিটি ও মেকআপ প্রোডাক্ট দেশের সবচেয়ে বেশি মানসম্মত। এ কারণে আমাদের কোম্পানির র্যাঙ্কিং সবার উপরে। আপনার কাছে আমার একটাই অনুরোধ, শিনশিং কোম্পানি ছাড়ার পরেও আড়াল থেকে কোম্পানি পরিচালনা করি, সেটা যেন সিও জুনকাই কখনো জানতে না পারে। আচ্ছা, আজ রাতেই তো আপনি ফ্রান্স যাবেন। ঝিজিয়াং বলল, হ্যাঁ ম্যাম, আপনার পরিকল্পনা অনুযায়ী সব ঠিক আছে। আজ রাত 8টায় আমার ফ্লাইট। চিন্তা করবেন না, আমি ফ্রান্সে পৌঁছে যাব। জিনিউ বলল, ঠিক আছে, রাতে প্যারিসে পৌঁছালে ওদিকের পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট জানাবেন। জিনইউয়ের বলা শেষ হতেই পুনরায় সাবধান কণ্ঠে জিজ্ঞাসা করল জিজিয়াং, ম্যাম, আমি কি ব্যক্তিগত একটি প্রশ্ন করতে পারি? জিনিউ বলল, কি প্রশ্ন? জিজিয়াং জিজ্ঞাসা করল, ম্যাম, আপনি আমাদের রাইভাল কোম্পানির পার্টনারকে বিয়ে করেছেন, যার কারণে আপনার বাবা আপনার সঙ্গে সম্পর্ক শেষ করেছেন, তবুও শিনশিং কোম্পানির জন্য এত কিছু করছেন। কিন্তু এই কোম্পানি আপনাকে কি দিয়েছে? স্বামীর সঙ্গে দ্বন্দ্ব, বাবার সঙ্গে ঝামেলা, এগুলো কি শেষ হবে না? আপনি কিভাবে সামলান? কিভাবে আপনার এত এনার্জি? জিনইউ মৃদু হেসে দৃঢ়তার সঙ্গে বলে, জিজিয়াং বাবু, ভালোবাসা খুব কঠিন। ভালোবাসার সত্য প্রমাণ দিতে গিয়ে আমি আমার বাবাকে হারিয়েছি। বাবার ভয়ে মায়ের সঙ্গে খোলামেলা কথা বলতে পারি না। ভুল তো আমি করেছি, আমারই শত্রুকে ভালোবেসে। কিন্তু যদি আমার ভুলের মূল্যস্বরূপ কিছুটা চাপে থাকতে হয়, তবে কিছু করার নেই। জুনিউ এখনও অনেক ছোট, এসব কর্পোরেট বিষয়ে বোঝে না।
আমার জন্য তো আমি জুন ইউকে ডোবাতে পারি না। ঝি চিয়াং সাহসিকভাবে মাথা নেড়ে বললে, ম্যাম, আপনার মতো লড়াকু মেয়ে যেন প্রতিটি বাবার ঘরে জন্ম হয়। আপনি শুধু আমার আইডিয়াল নন, সবার অনুপ্রেরণা। আমি এখান থেকে একটু দূরে তিয়ানকে লেকে দেখলাম মনে হলো। তিয়ান লে আমাদের দেখছে। জিন ইউ নির্ভরযোগ্য ভঙ্গিতে বলে, ঠিক আছে, আপনি সাবধানে এয়ারপোর্টে পৌঁছে যান। দৃশ্য 9। ঝি চিয়াং চলে যায় এয়ারপোর্টে, আর জিন ইউ ফিরে আসে বাড়িতে। দুজনকে চলে যেতে দেখে তিয়ানলে গাড়ি ঘুরিয়ে সোজা চলে আসে অফিসে। মিটিং রুমে ইতিমধ্যেই বসে আছে ইশিং কোম্পানির বোর্ড অফ ডিরেক্টররা। বড় কনফারেন্স টেবিলে ঘিরে বসে আছে সবাই। আলো একটু স্লান। সিও চেয়ারে এসে বসে তিয়ানলে। মুখ দেখে বোঝা যাচ্ছে রাগে ফুঁসছে সে। তার বাম পাশে ঝিওয়ান, ডান পাশে ওয়েনহাউ। ঝিওয়ান স্পষ্টতই ভয়ে গুটিয়ে আছে। ওয়েনহাউ, স্যার, আমরা আর কতক্ষণ বসে থাকব? কাল দুপুর 3টায় শো। রুশিও যদি না আসে তাহলে নতুন মডেল খুঁজে নেওয়া উচিত। তিয়ানলে একটু রেগে বলল, শো শুরু হতে এখনো 24 ঘন্টাও নেই ওয়েনহাউ। নতুন মডেল খুঁজে পাওয়া তো সহজ নয়। পোশাক, মেকআপ, পারফরমেন্স, অর্ডার সবই নতুন করে ঠিক করতে হবে। এতটুকু বলে ঝিওয়ানের দিকে তাকিয়ে, তুমি বলো ঝিওয়ান, রুইশুয়ে হঠাৎ করে কেন আমাদের শো ছেড়ে গেল? সে তো বলেছিল আসবে। ঝিওয়ান বলে, রুইশুয়ে ইমেল কনফার্ম করেছিল। আমি নিজেও বুঝতে পারছি না হঠাৎ কেন মত পাল্টালো। জিরুই বলল, ডিরেক্টর স্যার, যদি রুইশুয়ে আসার কথা না বলতো তাহলে আজ হঠাৎ করে আমি আসবো না ইমেল করবে কেন? ডিরেক্টর স্যার তো 2 দিন আগেই বলেছিলেন সে কনফার্ম করেছে। ওয়েনহাউ বলল, হ্যাঁ স্যার, রুইশুয়ে কন্ট্রাক্টে সাইন করেছে এবং অগ্রিম পেমেন্টও পেয়েছে। সে হঠাৎ প্রতিপক্ষ কোম্পানির অ্যাম্বাসেডর হয়ে গেল, এটা সন্দেহজনক। তিয়ানলে বলল, আমি ওকে ছাড়বো না। আমার সর্বনাশ করে এখন প্রতিদ্বন্দ্বী কোম্পানির হয়ে কাজ করছে। ঝিওয়ান, তোর ল্যাপটপটা দাও। রুশিয়ার সঙ্গে করা ইমেল আর পেমেন্ট কনফার্মেশন বের করো। আমাদের কাছে এগুলো থাকলে আমি আজই শিনশিং কোম্পানির অ্যাড ক্যাম্পিং বন্ধ করার মামলা করব। জিনওয়ান একটু ঘাবড়ে যায়, মনে মনে ভাবে, কেমনে এখন জিনিউকেও সন্দেহ করছে। যদি রুশিয়ার মামলায় জিনুয়ের নাম চলে আসে, আমি শেষ। ঝিওয়ান নিজেকে শান্ত করে বলতে শুরু করলো, স্যার, রুশিয়ার সঙ্গে ডিল ফাইনাল হওয়ার পর আমার ল্যাপটপটা কোম্পানির সিকিউরিটি আপডেটে জমা দিয়েছিলাম। হার্ড ডিস্কে সিকিউরিটি রিপেয়ার চলছে। আইটি ডিপার্টমেন্ট বলেছে ডেটা রিস্টোরে 2-1 দিন সময় লাগবে। এই মুহূর্তে ইমেল লগ দিতে পারছি না। তিয়ানলে আরও একটু রেগে উঠল। সে বলল, মানে এখনই দিতে পারছো না? জানো কোম্পানির কত লস হয়েছে? রুশিয়া যদি আমাদের শোতে থাকতো, আমাদের ডিজাইন অন্তত 3টি দেশে বিক্রি শুরু হতো। ওয়েনহাউ চিন্তিত মুখে বলল, স্যার, তাহলে কি শো বাতিল করা হবে? তিয়ানলে হতাশ কণ্ঠে বলল, সব কিছু প্রস্তুত। এখন শো বাতিল মানে প্রেস মিডিয়ায় ইমেজ ধ্বংস, আর ভিডিও কলে ওকে আনা সম্ভব না, কারণ এখন সে প্রতিদ্বন্দ্বী কোম্পানির মুখপাত্র। ওয়েনহাউ বলল, স্যার, একটা উপায় আছে। আমরা এখনই ওর ম্যানেজারের সঙ্গে ভিডিও কনফারেন্স করব। ওকে বাধ্য করব যেন আগামীকাল লাইভ ভিডিও কলেই শোতে অংশ নেয়। না করলে কন্ট্রাক্ট ভায়োলেশনের মামলা ও মিডিয়া এক্সপোজারের হুমকি দেওয়া হবে। এতে অন্তত ভয় পাবে, আমাদের প্রোডাক্টের ভিউও কমবে না। তিয়ানলে অগ্নিসম দৃষ্টি নিয়ে বললে, ঠিক আছে, রুশিয়া বা ওর ম্যানেজারের সঙ্গে ভিডিও কনফারেন্স ট্রাই করো। ওয়েনহাউ কিছু সময় ল্যাপটপে চেষ্টা করে বলে, সরি স্যার, কল কানেক্ট হচ্ছে না, ওদের সার্ভার প্রাইভেট মোডে লক করা। তিয়ানলে চুপ হয়ে যায়।
তার চোখের দিকে তাকিয়ে বোঝা যায় সে শুধু রাগ নয়, প্রতিশোধও খুঁজছে। ধন্যবাদ এভরিওয়ান, এতটুকু ছিল আজকের জন্য। আমি দুঃখিত দেরি করে স্পিরিট অফ বিউরিং লাভ গল্পটার পর্ব দেওয়ার জন্য।